আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। গুম, গোপনে বন্দী রাখা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে হিউম্যান রাইটস ওয়াচের সন্তোষ প্রকাশ। সব ধরনের সরকারি ক্রয়ে এখন থেকে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি, মন্তব্য বিশ্লেষকদের। গণতন্ত্রে ফিরে যাবার প্রথম ও একমাত্র পথ নির্বাচন। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয়, মির্জা ফখরুলের মন্তব্য। ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত। সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে প্রার্থী ৩,১২,০০০-এর বেশি। আগামীকাল শেষ হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুঁড়ির বিভাগীয় বাছাই পর্ব। ইসরায়েলের মন্ত্রিসভায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। ২৪ ঘন্টার মধ্যে গাজায় হামলা বন্ধ হবে, মুক্তি পাবেন ফিলিস্তিন ও ইসরায়েলি বন্দীরা। গাজায় আনন্দ মিছিল। এবং গুয়াহাটিতে নারী বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। গুম করা, গোপনে বন্দী রাখা ও নির্যাতন চালানোর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই বৃহস্পতিবার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যায় বিচারের পথে এক ধাপ এগোলো বাংলাদেশ। বিস্তারিত খালিদ আহসানের রিপোর্টে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসন আমলে ভিন্ন মতের কারণে শত শত মানুষ গুমের শিকার হন। রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষার্থী, আলেম, লেখক ও সাংবাদিকদের তুলে নিয়ে গোপন বন্দিশালায় আটকে রেখে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর নিষ্ঠুর নির্যাতন করা হতো। গুমের শিকার অসংখ্য নিরীহ মানুষের এখনও খোঁজ মেলেনি। গুমের শিকার ব্যক্তিদের হাত কেটে ফেলা, নখ উপড়ে ফেলা, ঘূর্ণয়মান চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়ার মতো বীভৎস ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বারবার অভিযোগ তুললেও ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবারই তা অস্বীকার করেছে। ৫ আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গুম সংক্রান্ত কমিশন গঠন করলে উঠে আসে বীভৎস সব ঘটনা। অসংখ্য বীভৎস ঘটনার বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনেও। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারের জন্য আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এতে শেখ হাসিনা সহ ২৮ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিগত সরকারের আমলে ১৫ বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক, নির্যাতন, হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে এই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে। সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন, যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন, অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, এটা সভ্যতার মূল কথা। সরকারের এই উদ্যোগকে ন্যায় বিচারের পথে অগ্রগতি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই এক সংবাদ প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এই প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বহু প্রতীক্ষার পর আদালতে বিচার শুরু হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বা HRWর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির লেখা প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে, ন্যায় বিচারের পথে এক ধাপ এগুলো বাংলাদেশ। HRWর প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকার ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে কর্তৃত্ববাদী প্রবণতা আরও শক্তিশালী হয়। সরকারের গুরুত্বপূর্ণ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও বাকস্বাধীনতার হস্তক্ষেপ সম্পর্কে HRWর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার সাধারণত সেগুলো অস্বীকার করত বা মিথ্যা আশ্বাস দিত। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। এখন থেকে সব ধরনের সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সরকারের অভ্যন্তরীণ কার্যক্রয়ে বিদ্যমান 10% মূল্যসীমা বাতিল করা হয়েছে। সরকারি কেনাকাটায় নতুন এই বিধিমালাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে শুধু ডিজিটালাইজড নয়, দুর্নীতি কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। রিপোর্ট দিনার সুলতানার। সরকারি কেনাকাটায় সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ক্রয়নীতি পিপিএতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন ক্রয়নীতিতে সব ধরনের সরকারি কেনাকাটায় অনলাইনে দরপত্র আবেদন বা ইজিপি বাধ্যতামূলক করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর নতুন এই বিধিমালা গেজেট হিসেবে প্রকাশ করে কার্যকর করা হয়। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ বা পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি BPPA এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালে প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পিপিএতে আনা সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন পিপিআর ২০২৫ তৈরি করা হয়। এখন থেকে সরকারি কেনাকাটায় সংশোধিত পিপিএ ২০০৬ এবং নতুন পিপিআর ২০২৫ দুটোই কার্যকর হবে। নতুন এই বিধিমালা সরকারি কেনাকাটার প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। উদ্যোগটা ভালো। ডিজিটালাইজেশন, সরকারি কর্মকাণ্ডে ডিজিটালাইজেশন, সেটা ট্রান্সপারেন্সি কি বাড়ায়, অনেকটাই আপনার এফিসিয়েন্সি বাড়ায়। সেজন্য ডিজিটালাইজেশন করতে হবে। সেই দিক থেকে এটা একটা ভালো উদ্যোগ। তবে এটা হলেই দুর্নীতি কমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। মানুষ কিভাবে টেন্ডার ডকুমেন্ট হাতে পাবে সেটা অনলাইনে না হয় পেল, এর মাধ্যমে ডিসিশন মেকিং যদি ম্যানুয়াল থাকে, থাকতেই হবে কিছুটা অংশ, সেটাকে যদি দুর্নীতি করতে চায় আটকাতে পারবে না। সেটাকে আটকাতে গেলে প্রাতিষ্ঠানিক যে ওভারঅল সতর্কতামূলক ব্যবস্থা, জবাবদিহি ব্যবস্থা, মনিটরিংয়ের ব্যবস্থা, সেগুলো যদি একযোগে ঠিক না হয় তাহলে ইজিপি একটা ভালো উদ্যোগ, কিন্তু সে একা পুরো দুর্নীতি কমাতে এককভাবে সফল হবে না। নতুন বিধিমালায় সব ধরনের সরকারি ক্রয়ে ইজিপি বাধ্যতামূলক করার পাশাপাশি অভ্যন্তরীণ কেনাকাটায় 10% মূল্যসীমা বাতিল করা হয়েছে। এছাড়া চুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীর তথ্য প্রকাশের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। সেই সঙ্গে সরকারি প্রতিটি কেনাকাটায় কৌশলগত পরিকল্পনা প্রস্তুত বাধ্যতামূলক করা হয়েছে। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন এই বিশ্লেষক। দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয় না, দুর্নীতিতে জড়ানো হয় না, এই ধরনের অনেক দেশ আছে রাজনৈতিকভাবে। আমাদের রাজনীতিকে সেখানে যেতে হবে, রাজনীতিবিদদের সেখানে যেতে হবে, এটা হলো 1 নাম্বার। প্রকিউরমেন্টের মধ্যেই কিন্তু দুর্নীতি থেমে যায় না। প্রকিউরমেন্টের মাধ্যমে যখন একটা, বিশেষ করে প্রকল্পের ক্ষেত্রে যখন প্রকল্প বাস্তবায়ন চলমান থাকে, প্রকিউরমেন্ট পরবর্তী, সেখানেও দুর্নীতি হতে পারে। সুতরাং প্রাতিষ্ঠানিক বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন সিস্টেম থাকতে হয়। সেটা মনিটরিং সিস্টেম, রিপোর্টিং সিস্টেম এবং ইনভেস্টিগেশন সিস্টেম। এবং সর্বোপরি যদি কোনো ইস্যু উঠে আসে, কোনো কেস ধরা পড়ে, সেটা যাতে জবাবদিহিতার মধ্যে আসে, আইনের জবাবদিহিতার মধ্যে আসে, এই সামগ্রিক চেইনটাকে, আপনাকে এই পুরো সার্কেলটাকে একযোগে উন্নতি করতে হবে, শক্তিশালী করতে হবে। সেই ক্ষেত্রে আপনি প্রকিউরমেন্টে দুর্নীতি কমিয়ে আনতে পারবেন। তবে রাজনৈতিক সদিচ্ছা হলো 1 নম্বর, আমি বলবো। দিনার সুলতানা, বিটিভি নিউজ।
গণতন্ত্রে ফিরে যাবার প্রথম ও একমাত্র পথ হচ্ছে নির্বাচন। যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৯০ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শহীদ নাজিরউদ্দিনের জিহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এই মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম, তাই বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে নয়। সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায়। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলি নাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য ৪৯তম বিসিএস বিশেষ এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ছিল ৩,১২,০০০-এর বেশি। সকাল ৮টার আগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা বিদ্যালয় ও কলেজগুলোতে ছিল পরীক্ষার্থীদের ভিড়। এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যতটুকু কঠিন ভেবেছিলাম ততটুকু কঠিন আসে নাই, মোটামুটি সহজেই আসছে। প্রস্তুতি মোটামুটি ভালো ছিল, তবে প্রশ্ন একটু কঠিন মনে হয়েছে। দিয়েছি মাশাআল্লাহ, দেখা যাক কি হয়। অনার্সের পর থেকেই প্রস্তুতি নিয়ে আসতেছি, মোটামুটি পরীক্ষা ভালো আশা করা যায়। আসলে বাংলাদেশে একটা সিস্টেমে আমি মনে করি যে আমরা যারা সাবজেক্টিভ বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করি, যেমন আমি ইতিহাস থেকে এসেছি, অন্যান্য সাবজেক্টে যারা আছে তাদের টেকনিক্যালি এই ধরনের পরীক্ষা তেমন একটা আয়োজন হয় না। তো এই ধরনের পরীক্ষা আয়োজন হলে আমাদের জন্য খুবই ভালো হয়, আমাদের আগ্রহটা আরও বেশি থাকে। অন্যান্য গতানুগতিক বিসিএসের থেকে যেহেতু প্রশ্ন পদ্ধতি একটু আলাদা, মানে সাবজেক্টিভ টেস্ট, সেক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং ছিল। আমার বাবা মার ইচ্ছে, আমার মা একজন প্রাইমারি স্কুলের টিচার, উনি খুব চায় যে আমি একটা ভালো কিছু করি, তাই আসলে বিসিএস এর প্রিপারেশন নেওয়া, সেখান থেকেই পরীক্ষা দেওয়া, এখান থেকেই অনুপ্রাণিত যে কিছু একটা করব। নিজেদের শিক্ষা, নিজেদের জানাশোনা, টিচার হিসাবে আরও বেশি এক্সপ্লোর করার জন্য। আমি যেহেতু ইতিহাসের ছাত্র, ইতিহাসের প্রতি ভালো লাগা আছে, সেখান থেকে আমি চাই আরও বেশি ভালো করতে। আমার যতটুকু মেধা আছে বা সুযোগ পাইলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে এখন চলছে বিভাগীয় বাছাই পর্ব, যা চলবে আগামীকাল ১১ই অক্টোবর পর্যন্ত। আঞ্চলিক পর্যায়ে ইউএস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে। বিস্তারিত জানাচ্ছেন শবনাজ স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি, যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের। প্রথম পর্বের বাছাই শেষে এখন চলছে নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব, যা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে ৯৬০ জন প্রতিযোগী। ভালো তো লাগছেই, বাট ভালো লাগছে যে এই বিভাগীয় পর্যায়ে আসতে পেরেছি। এখানে সবার ব্যবহারই খুব ভালো, খুবই আন্তরিক, এবং বিচারকরা যারা আগে ছিলেন তারাও খুবই ভালো ছিলেন। উনি বিচারকদের সান্নিধ্য পাচ্ছি, তাদের কাছে যেতে পারছি, এটা সত্যি সৌভাগ্যের বিষয়। আমি অনেক খুশি, যখন আমি পেয়েছিলাম তখন আমি অনেক অনেক খুশি ছিলাম। এখন আমি তার চেয়ে বেশি খুশি, যদি আজকে আমি পাই তাহলে আমি জাতীয় পর্যায়ে যেতে পারবো। আমার খুবই ভালো লাগছে, তবে একটু তো ভয় আছেই। এখানে যে অংশগ্রহণ করার ফলে যে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তো ওভারঅল ভালো লাগছে। বিভাগীয় বাছাই পর্বের সপ্তম দিনে সকাল হতে না হতে টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায়। অনেক বছর বন্ধ থাকার পর এটা যখন চালু হয়েছে, আমার বাচ্চার জন্য আমি অনেক খুশি যে অন্তত এখানে সে পারফর্ম করতে পারবে। আমি আশা করব প্রতি বছর যাতে এই অনুষ্ঠানটা মানে আয়োজন করা হয়, এতে বাংলাদেশের অনেক
মানে প্রতিভা বের হয়ে আসবে। ইয়েস কার্ড বলেন বা হ্যাঁ না যেটাই হোক, সে কোনো অসুবিধা নেই। বাচ্চারা চেষ্টা করছে, এটাই হচ্ছে অনেক, এটাতে অংশগ্রহণ করছে, এটাই অনেক। প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে। বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগীরাই ভালো করছে। অনেক নতুন ছেলে মেয়ে এসছে যারা কখনো গান শেখে নাই, আবৃত্তি শেখে নাই, অভিনয় শেখে নাই, কিন্তু তারপরেও তারা অংশ নিয়েছে যে দেখি যদি কিছু হয়। তাতে একটু হলেও তাদের চর্চা করতে হয়েছে, একটু হলেও শিখতে হয়েছে, এবং এই যে প্রক্রিয়াটার মধ্যে তারা এসছে, সাংস্কৃতিক প্র্যাকটিসগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দের উপাদান লুকোনো, তো এইগুলোকে তারা চিনতে পারছে। এটা প্রতি বছর হওয়া দরকার, কারণ এই যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের গঞ্জে বিভিন্ন জায়গায় এত উজ্জ্বল প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা তো এই প্রক্রিয়া ছাড়া তাদের খুঁজে বের করে আনা সম্ভব নয়। নতুন করে এই প্রতিযোগিতাটা প্রতি বছর হবে এই আশা করি। প্রতিযোগীরা এখানে অংশ নিয়েছে, এটি আমাদের একটি আশার দিক। তো সেই দিক থেকে আমি বলবো যে নতুন কুড়ি একটি অনন্য একটি আয়োজন, এবং নতুন কুড়ির ব্যাপারে যে সেই 20 বছর আগে আমরা যে নতুন কুড়ি দেখতাম, 20 বছর পরে এসেও যে মানুষ নতুন কুড়িকে ধারণ করে রেখেছে, এটি আমাদের একটি আশার বিষয়। অনুরোধ করব বিটিভিকে এই চমৎকার আয়োজনটি যেন প্রতি বছরের ন্যায় অবিরাম ধারা এটি চলতে থাকে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার ডক্টর মোহাম্মদ আলতাবুল আলম ও যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ির ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন, উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন। সারা দেশের শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন, কারণ প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা। শবনাথ স্মৃতি, পিটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেল 5টায় রাজধানীর ল্যাবিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম গত 3রা অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে নেওয়া হয় ল্যাবিট হাসপাতালে। সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে 2টি রিং পরানো হয়। পরে গত 5ই অক্টোবর সন্ধ্যায় তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। প্রায় 48 ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে দেওয়া হয়। সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ আজ বারডেমে হিমঘরে রাখা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজার আকাশে দেখা দিয়েছে শান্তির আলোর রেখা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে গাজার যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলে গেল। বিস্তারিত জানাচ্ছেন মিম আক্তার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হওয়া আলোচনার ফলেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, সরকার জীবিত ও মৃত সকল জিম্মি মুক্তির কাঠামো অনুমোদন করেছে। চুক্তি কার্যকর হওয়ার 24 ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি শুরু হবে এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।
2 বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন গাজার মানুষ। গাজার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়েছে, মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চিৎকার করেছে, আমরা বাঁচতে চাই, শান্তি চাই। হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়া জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীর কাছ থেকে যুদ্ধ শেষের নিশ্চয়তা পেয়েছেন। Today we are announcing that we have reached an agreement to end the war and aggression against our people and to implement a permanent ceasefire. বর্তমানে হামাসের হাতে 20 জন ইসরায়েলি জিম্মি জীবিত এবং 26 জনের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধারে জীবিতদের মুক্তির চেয়ে বেশি সময় লাগতে পারে। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে 200 মার্কিন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে গাজার ভেতরে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও এই টাস্কফোর্সে অংশ নেবেন। ইসরায়েলি হামলায় গত 2 বছরে নিহত হয়েছেন 67,000-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 1,70,000 মানুষ। যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে লাখো গৃহহীন মানুষের জীবনে। গাজার মানুষের প্রত্যাশা এবার যেন শান্তি দীর্ঘস্থায়ী হয়, আর যেন ফিরে না আসে অন্ধকারের কালো ছায়া। মিম আক্তার, ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলম তুরস্কের সহায়তায় মুক্তি পেয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছে, আলোকচিত্রী শহীদুল আলমকে বহনকারী ফ্লাইট ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি স্থানীয় সময় 2:30টায় ইস্তাম্বুলে অবতরণের কথা রয়েছে। শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবাসনে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শহীদুল আলম দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ 1000 ম্যাডলিনস টু গাজার 8টি নৌযানও এই যাত্রায় অংশ নিয়েছিল। মোট 9টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাতে কমপক্ষে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পটি শুক্রবার দেশটির মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলবর্তী সমুদ্রে আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র জানিয়েছেন, তার সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। চলতি বছরে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। আজ বাংলাদেশ সময় বিকেল 3টায় নরওয়ে রাজধানী অস্লোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস প্রচেষ্টা এবং ন্যায্য ও শান্তিপূর্ণভাবে স্বৈর শাসনের উৎখাত করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের জন্য মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, 1 বছর ধরে আত্মগোপনে আছেন মাচাদো। তার জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি দেশেই আছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছিলেন। ভেনেজুয়েলায় সামরিকীকরণের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় ছিলেন অটল। নোবেল কমিটি বলেছে, স্বৈর শাসকেরা যখন ক্ষমতা দখল করে তখন যারা স্বাধীনতা রক্ষায় সাহসী ভূমিকা রাখেন তাদের চিহ্নিত করা এবং তাদের উদ্দীপনা ও প্রতিরোধকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
58 বছর বয়সী মাচাদো শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন শিল্প প্রকৌশলীও। ভেনেজুয়েলায় 2024 সালের জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। আদালতের নিষেধাজ্ঞার কারণে মাচাদো নির্বাচনে অংশ নিতে পারেননি, ফলে বিরোধীদলীয় প্রার্থী হিসেবে এডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন দেন এবং তার পক্ষে প্রচার চালান তিনি। আবারও দেশের খবর। সেবায় প্রবেশাধিকার, দুর্যোগ ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য এর প্রতিপাদ্যে আজ সারা দেশে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে চট্টগ্রামে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ, ইউএসটিসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডক্টর শেখ ফজলে রাব্বি, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সেবা এখন বিলাসিতা নয়, এটি মৌলিক মানবাধিকার। সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য সেবা নিশ্চিত করতে সরকারি বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ চট্টগ্রামে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন। এই উপলক্ষে সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ডেইরি ও পোলট্রি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সিদ্ধ ডিম বিতরণ, সুলভ মূল্যে ডিম বিক্রয় ও আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। ডেইরি ও পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন। অন্যান্যের মধ্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক বহিরাঙ্গন কার্যক্রম প্রফেসর ডক্টর এ.কে.এম. সাইফুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে ডিমের উৎপাদন বাড়াতে হবে এবং ডিমের দাম স্থিতিশীল রাখতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এর আগে শোভাযাত্রায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। পরে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সুলভ মূল্যের ডিম বিক্রয় এবং সিদ্ধ ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 5 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশ। বাদজুমা নগরীর জমিতুল ফলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. লুৎফর রহমান দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। খেলার খবর। ক্রিকেট। আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় ম্যাচটি শুরু হয়। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হেরে যায়। অন্যদিকে নারী বিশ্বকাপের 2000 সালের আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বর্তমানে 8 দলের পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়াবিদ জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 48 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 31 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 2 মিনিটে, জোয়ার সকাল 10টায়। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 29 মিনিটে এবং জোয়ার রাত 10টা 8 মিনিটে।